ব্রাহ্মণ বলে। ক্ষত্রিয় মানে যারা বাহু থেকে জন্মেছে তারা ক্ষত্রিয়। আর বৈশ্য মানে যারা জান থেকে জন্মেছে। আর শূদ্র মানে যারা পা থেকে জন্মেছে তারাকে বলে। তো আমাদের বিজ্ঞান কি বলছে? এই মুখ থেকে মানুষের জন্ম হয় নাই। হয় কি কোনদিন? হয়। বাহু থেকেও মানুষের জন্ম হয় না, জান থেকেও মানুষের জন্ম হয় না। হয় কি? আর শক্তি থেকেও মানুষের জন্ম হয় না। ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য ব্রাহ্মণরা কিন্তু নিজেদেরকে কখনো হিন্দু বলে না। এই যে ভাববে, ব্রাহ্মণরা নিজেদেরকে বলে আমরা ব্রাহ্মীণ, তাই তো? যারা বৈষ্ণব সেই ছিংকুটি কুটি করে, ওরা কোনোদিন নিজেদেরকে ওরা হিন্দু বলে, ওরা কি বলে? আমরা বৈষ্ণব বলেন। বাকি ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য বাকি সব লোককে হিন্দু বলেছে। কারা? বানিয়ারাকে হিন্দু বলেছে। শূদ্র মানে যারা অচ্ছুত। তো কুর্মীরা এই চারটার মধ্যে কোনটায় পড়ে? কুর্মীরা কোনটায় পড়ে? মা কাকিদেরকে বলছি, বলুন কোনটায় পড়ে? ব্রাহ্মণ যারা মুখ থেকে জন্মেছে। আমরা তো মুখ থেকে জন্মিনি। চামচিকে একমাত্র মুখ থেকে জন্ম দেয়, জানেন তো আপনারা? চামচিকে, বাদুর, এরা মুখ থেকে জন্ম দেয়। তো মানুষের জন্মের যে ইতিহাস বর্তমানে স্বীকার করে বাচ্চা হয়, তাই তো? কিন্তু কেউ মুখ থেকে, কান থেকে, জান থেকে, শক্তি থেকে কেউ জন্মে না। যখন দেখল যে আমরা বিপদে পড়ে গেছি, তখন যারা আনটাচেবল, যারাকে অচ্ছুত, সমাজের যারাকে জল খেতে দেয়নি, জানেন আপনি? একটা বান থেকে কুকুরে জল খাইলেও শুদ্ধ আছে, গরু জল খাইলেও শুদ্ধ আছে, কিন্তু আনটাচেবল লোকগুলোকে জল খেতে দেয়, জানেন আপনারা? বান থেকে জল খেতে দেয়। টিকল তো দূরের কথা, এখনো এমন গ্রাম আছে যেখানে উচ্চবর্ণীয়রা বাস করে। একটা টিকলে যদি ওই অচ্ছুত আনটাচেবল লোকরা জল টিপে, ওরা ঘর থেকে জল নিয়ে আসে, ধুয়ে টিপে করে জল খায়, জানেন? আপনাদের দিকে আছে? আছে। আমরা মাহাতোরা যদি কোনো বাঁধে স্নান করি, ওই বানিয়া শুনিরা তো এসছি, এখনো আমরা জেনারেল মানে জেনারেল ওই শরী বউগুলা না, ওই বাঁধের জলটাকে ছিটিয়ে করে মাহাতো বউগুলা সিনাইছে বলে ছিটিয়ে করে ওরা ডুব দিতে নামে, জানেন আপনার? এইভাবে অত্যাচার পূর্বীদের উপরে করে আসছে দীর্ঘদিন ধরে। আমার গায়ে বানিয়া বউ দোকান করে, দোকান আমার পাশের করে। ওর বসতে জায়গা ছিল নয়, আমার দাদু দিয়েছিল জায়গাটা, যেইখানে তোরা করে ধরে খা। ওর 3 তলা বিল্ডিং, আর আমাদের ঝুঁটি কুঠে এখনো আছে। সেই বউটা আমি যখন ওর দোকানে কোনো জিনিস নেই, সে বউটা সেই হাত পাইতে দেয়, পয়সাটা একদম ফেলে দেয় আমার হাতের উপরে, জানেন? এই যে অচ্ছুত, এই অচ্ছুত বর্ণের আনটাচেবল এই লোকগুলা কিন্তু আজ মেথর, ডক, এই লোকগুলো আছে। তো পূর্বের এই 4টা বর্ণের মধ্যে কোন বর্ণেই পড়ে। ব্রাহ্মণ মানে যারা পূজা করে, ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ করে, বৈশ্য মানে যারা ব্যবসা করে, আর শূদ্র মানে এই 3টা বর্ণের লোককে যারা খাওয়ায় তারা। তো পূর্বী কোন বর্ণের মধ্যে পড়ে? কোন বর্ণের মধ্যে পড়ে? এরা হচ্ছে কৃষক, তাই এরা কবে হিন্দু হইল? হিন্দু তো হল। আর এই যে মন্দিরগুলো, এই বুদ্ধ, এই বুদ্ধিস্ট, এই মন্দিরে পাকবিড়রা গ্রামে আজ আছে কেন? এই জাতগুলো, এই লোকগুলা কখনো ওদের মধ্যে ছিল না। তো এই বুদ্ধিস্ট যে ধর্মটা পালন করেছিল তার নাম হচ্ছে ভীমরাম। জৈন মন্দির, বুদ্ধিস্ট, জৈন, ওই জায়গাতে আমি বলছি সবগুলাই। বাবা সাহেব ভীমরাম আম্বেদকর, জানেন?
উনি ভদোদরা, বর্তমানে জানেন ভদোদরা স্টেটের উনি রাজা সবচেয়ে বড় অফিসার ছিলেন। রাজার সবচেয়ে বড় অফিসার ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। তো উনি যখন খাতাপত্র সারছেন, উনাকে ওই খাবার জলটা যখন আনি দিচ্ছেন, বলছে পালা এই শূদ্র ইয়ার কেন জলটা আনি দিচ্ছেন। তো উহার ওই জলটা, খাবার জলটা উনি নিজে ওই কলসিয়ে জল রাখা থাকতো, নিজে ঢালিয়ে খেতেন। তখন রাজা বলেছিল যে আপনার এই জায়গা থেকে আপনার জাতকে যদি মুক্তি করতে চান, তো আপনার এইখানে থাকিলে হবে না, আপনাকে বিদেশ থেকে আরো ডিগ্রি নিয়ে আরো ডিগ্রি। তো ভারতবর্ষের এখনো পর্যন্ত সবচেয়ে বড় ডিগ্রিওয়ালার নাম হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর। তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে এই সমস্ত জাতের লোককে যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, তো তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। সংবিধানে 342, 343, 341 ধারায় এই যে আনটাচেবল জাতগুলোর জন্য উনি বিশেষ সাংবিধানিক অধিকার উনি রেখেছিলেন। যখন দেখলেন, আমাদের জানেন তো আপনারা, মহাত্মা গান্ধী দেখলেন যে এই সমস্ত জাতীয় লোকগুলোকে যদি আমরা লোকসভা, বিধানসভা, রাজ্যসভায় পাঠাই, এদের অধিকার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তো আমরা 3% দেশে উচ্চ বর্ণীয় লোক আছে, ব্রাহ্মণ আছে 3%, এই বৈশ্য এবং শূদ্র ক্ষত্রিয় এরা টোটাল আছে 15%। তো এই 15% লোক যদি লোকসভা, বিধানসভা এবং মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়, তাহলে এই যে জায়গায় মিটিং করছে আমরা এই নিরঞ্জন বৈশ্য মহাত্মা গান্ধী যে অভ্যস্ত থাকিব। এই জন্য ওই চক্রান্ত স্বীকার বলেই দিবে না হয়, উনি কিন্তু অনাহারে রয়ে গেছিলেন। মানে কি বলে ওটাকে, না খাইয়ে অনশন করেছিলেন। তখন দেশের সবাই মিলে ওই গান্ধীজিকে সমর্থন করে আমাদের এই যে বিষয়টাকে একটু লঘু করে দেখানো হয়েছিল এবং আমাদের একটা পার্সেন্টেজ দেওয়ার ব্যবস্থা হয়েছিল। এইটা হচ্ছে ভারতীয় সংবিধান। তো আজ আমরা নিজেদেরকে অনেক দেওদায়, হরিনাম, দুর্গা পূজা এইগুলো আমরা করছি, এটা করার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে বুঝতে হবে, ওই যে হরিনামে যেখানে হরিনামটা হয়, সেইখানের ভোগটা আপনার ছোঁয়ার অধিকার আছে তো? আপনাকে বুঝতে হবে। সারা রাত আপনি সেই ফোন নিয়ে, হারমোনিয়াম নিয়ে হরি বলো, রাধা নাম করে সারা রাত আপনি চেঁচাই বললেন, কিন্তু ভোগটা দেওয়ার সময় অধিকারটা আপনার নাই। কারণ আপনি হচ্ছেন আনটাচেবল, অচ্ছুত। এই অচ্ছুতটা উঁচাইতে হবে আপনাকে, কেউ উঁচাই দেবে না। সুজয় ব্যানার্জি উঁচাই দেবেন আপনাকে? বলুন আপনার। আজ অঞ্চল বড় নেতা, পুরুলিয়ার বড় নেতার নাম সুজয় ব্যানার্জি, তাই তো? কোটা আছে ব্যানার্জি পরিবারে বলছে? একটা গ্রাম পঞ্চায়েতের একটা মেম্বার তৈরি করার ক্ষমতা সুজয় ব্যানার্জির আছে? বলুন। কোন গ্রামে যে আমরা ব্যানার্জি পরিবারের ভোট নিয়ে, ব্যানার্জি পরিবারের ভোট নিয়ে আমরা জিতবো, কোথাও পাবে এই পুঞ্চ ব্লকে আছে? অথচ খুব বড় নেতা। কেন বড় নেতা? নৌকার ওই বুদ্ধি, এই বুদ্ধিটা হচ্ছে বড়। এই বুদ্ধির জন্য সুজয় ব্যানার্জি আজ বড় নেতা। আজ তো বড় নেতা হইতে পারছেন আমার দীপক মাহাতো, হইতে পারছেন তো? আজ আমার সুনমণি বাবু মাস্টার মশাই, উনি তো হইতে পারছেন। ভিকুদা, উনি তো হইতে পারছেন। কেন হয়নি? কেন হয়? এই লোকগুলার নেতা হইলে ওরা সে নাচ শিক্ষাবে। নাচ শিক্ষানো জানেন তো? চালু আছে না ওনার? নাচ শিখবে মানে শিক্ষাবে। এই লোকগুলাকে নেতা মানতে ওদের কিন্তু গায়ে লাগে। তাহলে ওরা কি করেছে?
ওদের লোক নাই, জন নাই, ওরা একটা দোকান খুলে বসে আছে। যে দোকানটার নাম সিপিআইএম, যে দোকানটার নাম টিএমসি, যে দোকানটার নাম বিজেপি, যে দোকানটার নাম হচ্ছে কংগ্রেস, যে দোকানটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। জানেন তৃণমূলের হেড কে? মমতা ব্যানার্জি। সিপিএম এর হেড কে? বিমান ঘোষ। বলে না, এই লোকগুলোর টাইটেল কেয়ার অফ হচ্ছে কইতে। ওদের কোন খদ্দের নাই। খদ্দেরটাকে কুর্মী, খদ্দেরটাকে দেশালী মাঝি, কামার, কুম্হার, তাঁতি, মুসলমান, এরা হচ্ছে খদ্দের, আর ওরা হচ্ছে দোকানদার। এদের এই দোকানে ঢুকবেন, দোকানে যখন ঢুকবেন আপনাকে কাইচি করে ছাড়িয়ে দেবেন। একটা 2 টাকার জিনিস আপনাকে, আপনার কাছ থেকে 5 টাকায় ওরা নিয়ে নেবে। কেন? আপনি একটা টিকিট নেবেন, এই যে এমপি টিকিটটা নিতে গেলে আপনাকে মিনিমাম আপনার কোয়ালিফিকেশন হচ্ছে কত? 20 থেকে 30 কোটি টাকার মালিক আপনাকে হচ্ছে। তো সুলভনী বাবু 30 কোটি টাকা আছে, দীপক মাহাতো 30 কোটি টাকা আছে, শান্তি মাহাতো 30 কোটি টাকা আছে। তার জন্য এনাকে টিকিট দেয়নি। টিকিট কেটাকে দিয়েছে শান্তিরাম মাহাতোকে, এই জন্য শান্তিতে আছে। শান্তিরাম মাহাতোকে টিকিটটা কাকে দিয়েছে? জ্যোতির্ময়কে। টিকিটটা কেন ওনাকে দিয়েছে আগে ভাবো। ওই শান্তিরাম মাহাতো, জ্যোতির্ময় মাহাতো হচ্ছে, এরা হচ্ছে কি বলে কানা পালিকা। কানা পালিকা জানেন আপনাদের দিকে চালু হচ্ছে কথাটা? কানা পালিকা কাকে বলে? না, একটা ঘুঘু পায়, কোপ্তা পায়, কোপ্তা পায়। এই কোপ্তা পায় থেকে চোখ গুলোকে বন্ধ করে টিপে দেয়, টিপে টিপে দিয়ে একটা খাঁচার মধ্যে রাখে। মালিক, ওই যে দোকানের মালিক, ও ডাকে, ও ডাকলে ওই ঘুঘুটা, ওই কানা পালিকাটা ও ডাকে। ডাকিলে কে হয়? কোন পনি পাই আছে? আসলে কে আছে? ঘুঘুই আছে, মানে কোপ্তা পাখি আছে। তাহলে নিজের জাতের লোকগুলোকে ডাকার জন্য একটা লোককে কানা পালিকা তৈরি করা হয়। সেই কানা পালিকার নাম হচ্ছে শান্তিরাম, সেই কানা পালিকার নাম হচ্ছে জ্যোতির্ময়, সেই কানা পালিকার নাম হচ্ছে নেপাল মাহাতো। এরাকে শীষ কাঁধে ডাকে। কে ডাকে? ভাগিনে। ভাগিনে মানে রাহুল, রাহুল গান্ধী। ফুপু, জামাই, জামাই মানে কে? নরেন্দ্র মোদী। আর দিদি, দিদি মানে কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যখন শীষ কাটে তখন কে ডাকে? এই জ্যোতির্ময় ডাকে। তখন শান্তিরাম ডাকে, তখন নেপাল ডাকে। টাকার উপরে কুয়ার গাছ আছে, ওই কানা পানিকার গাছ কে আছে? সেই কুর্মী। অন্য লোক তো আসবে, কোপ্তা, কোপ্তাটাকে কোপ্তা আসবেন না, মনি আসবেন না, মৌর আসবেন, আসবেন না। তাহলে কোপ্তা এখানে ডাকছে, ওই কানা পানিকে তো ডাকছে, ও আসছে, খুঁজতে যাচ্ছে নিজের নিজের মনে করে। তো ভালোবাসতেও যাচ্ছে, কেউ খুঁজতেও যাচ্ছে, তখন সেই ধানকে পাতা আছে, সঙ্গে সঙ্গে ও বধ হচ্ছে। তাহলে এই কুর্মীকে বধ করার জন্য কুর্মীকেই কিন্তু কানা পানিকা করে রেখেছে। অন্য জাতের লোককে তো দিলেন, অন্য কোন জাতের লোককে টিকিট দিতে হতো। সুজয় ব্যানার্জি তো অনেক ধাপাচ্ছে, কই ওকে দিলে? কারণ মমতা ব্যানার্জি জানে সুজয় ব্যানার্জিকে কানা পালিকা করা যাবে নাই। কারণ কুয়ার তো কানা পালিকা হয়ে কোটা ব্যানার্জি রয়েছে, আছে কি নাই? বিদ্যাসাগর চক্রবর্তীকে কই টিকিট দিল? বিজয় রাজাকে কই টিকিট দিল? দিল নাই তো কংগ্রেসের নেপাল মাহাতোকে কেন টিকিট দিল? ভাবো, কারণ এই হচ্ছে সবচেয়ে বড় কানা পানিকা। এই কানা পানিকার ডাকে নিজের জাতি কুর্মীরাই আছে বলি হবে, হবে। তার জন্যই ওরাকে টিকিট দিল। আর ওরা কখনো কর্মীর উন্নয়ন করবে নাই, কখনো করবে নাই। কারণ শান্তিরাম মাহাতো আমাদের এই সুজয় ব্যানার্জির কথা শুনে খুব কুহুকুহুতে করে না। সুজয় ব্যানার্জি
বা আমাদের বেলফুরিয়ার কথা শুনে চলে, কারণ উহার নিজস্ব কোন পার্স আছে আছে কোন শিক্ষাগত যোগ্যতা আছে? ও কিছু বুঝে? কিছু বুঝে? শান্তিরাম মাহাতো কিছুই বুঝে নাই দাদা। ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী ছিল, মন্ত্রী ছিল। কোনদিন বলেছে মমতা ব্যানার্জিকে যে দিদি কেন আজ 752.83 কোটি টাকা বাজেট ছিল, ইয়ার আগে তো কয়েক হাজার কোটি টাকা বাজেট হতো পশ্চিমাঞ্চলে? কিন্তু শান্তিরাম একটু নয়। মহিলা গ্রুপ মন্ত্রী ছিল, মহিলা গ্রুপের কোনদিন ভাবিছিল মহিলা গ্রুপের উন্নয়নের জন্য এইটা করা দরকার আছে? কোনদিন ভাবিছিল শান্তিরাম মাহাতো? তার জন্য বলরামপুর বিধানসভায় শান্তিরাম মাহাতোকে রিজেক্ট করে দিয়েছে, জানেন তো, হারাই দিয়েছে। ও তো হারালো, তাহলে টেস্টেড রিজেক্টেড। সেই লোকটাকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছিল কেন? বিজেপিকে জিতাইতে হবে, বিজেপিকে জিতাইতে হবে। এই জন্য মমতা ব্যানার্জি কাকে টিকিট দিল? তৃণমূলের সেই বাবাজি লোক, সেই আপনারা দেখেছেন তো, লেধা পোকা কতগুলো ছা আছে না, আছে না? ওর বাবা হাই স্কুলের মাস্টার, রেলের অফিসার। তো ওই লোকটাকে আপনার বিটির যদি দেখাশোনায় যান, আপনার বিটি থেকে ওই লেধা পোকাটা বিয়া দিবেন? ওর বাপ তো হাই স্কুলের হেডমাস্টার, মাতা আরো রেলের চাকরি করে, তো দিবেন? জামাইতে যদি এলাকাকে হয় দিবেন? তো মমতা ব্যানার্জি সেই এলাকাকে লোকটাকে টিকিট দিয়েছে, এলাকাকে লোককে শান্তিরাম মাহাতো। কারণ ও জানে মমতা ব্যানার্জিকে কোনদিনের জোর করে শান্তিরাম মাহাতো কিছু বলিবেন না, যে কুর্মীকে এসটি করতেই হবে, এইটা শান্তিরাম মাহাতো কোনদিন বলিবেন নাই। তার জন্য মমতা ব্যানার্জি ওকে টিকিটটা দিয়েছে। আর নরেন্দ্র মোদী টিকিট দিয়েছে কাকে? জ্যোতির্ময়কে। কে জ্যোতির্ময়? কুর্মী জাতির সবচেয়ে বড় বক্তারের নাম হচ্ছে জ্যোতির্ময় মাহাতো, জানেন? সবচেয়ে বেমান যদি কেউ আছে, যদি কেউ বিজেপির নেতা থাকে, আমি দয়া করে বলব যে আপনার জাতির কুর্মী লোকের যদি আপনি একটুকু উন্নতি চান, তো তার বেমানের নাম হচ্ছে জ্যোতির্ময় মাহাতো। কারণ জ্যোতির্ময় মাহাতো এই কুর্মী জাতির একটা কাগজও সই করল, যেখানে বিদ্যুৎ বরণ মাহাতো সই করল, যেখানে চন্দ্রপ্রকাশ চৌধুরী সই করল, প্রধানমন্ত্রীর সাথে আমাদের দুঃখের কথা জানাবো, সেখানে জ্যোতির্ময় মাহাতো বিদ্যাসাগরকে, বিদ্যাসাগর আপনাদের যে সভাপতি ছিল পুরুলিয়ায়, ওকে ফোন করে কি বলল কি নাই জানিলে একটা সই করে। তাহলে এইরকম বেমানকে আপনারা ভোট দিবেন? বলুন, জ্যোতির্ময় মাহাতোর মতো বেমান লোককে ভোট দিবেন? আর শান্তিরাম মাহাতোর মতো পোকা লোককে আপনারা ভোট দিবেন? দেন, আমাদের আপত্তি। আমরা আরো 10 বছর লোককে বুঝাব, 20 বছর তো বুঝাইছি, রাত দিন কষ্ট করছি, নিজেদের পয়সা খরচ করিয়ে। যে পরিমল ভাই, পরিমল ভাই প্রত্যেক দিন গাড়ি ভাড়া করে আপনাদের এই এলাকায় এসে প্রচার করছে। কি দরকার ছিল? ওর তো অনেক টাকা, অনেক বড় বড় বিল্ডিং আছে, ব্যবসা আছে, কি দরকার ছিল? কুর্মী যদি না কিছু হইতো, ও আর কি যায় আছে? কিছু হবে হবে, কিন্তু কুর্মীর প্রতি ভালোবাসা, যে আমার একার উন্নয়ন হইলে হবে নাই, এই গাঁটায় যদি একটা লোকের উন্নয়ন হয়, কমে বড় লোক হয়, আর সব লোক যদি খাইতে না পায়, কি হবে? কালকে মুরগি চুরি হবে, পরশু দিন ছাগল চুরি হবে, পরের দিন ঘটি ঘটি চুরি হবে, তারপর দিনে ওয়াকেই কাটবে। বলবে শালা তুই দিন রাত ভালো খাচ্ছ আর আমি না খাইতে পাই, মরিব? হবে তো? একটা গায়ে সবাই সব লোক মরি, খাইতে পারছে না, আর একটু বড় লোকেই হয়ে যাচ্ছে, বড় লোকেই হয়ে যাচ্ছে, তো আপনি রাখবেন ওই লোকটাকে? তাই সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে এই পরিমল মাহাতো রাত দিন পরিশ্রম করছে। কি দরকার ছিল? ওর কোনো দরকার নাই। কুর্মী যদি এসটি নাইও হয়, ওর বেটা বেটিকে ও কয়েক কোটি টাকার মালিক করে দিতে পারবে, এত বড় ব্যবসায়ী করে। কিন্তু আপনাদেরকে ভাবতে হবে এই যে পরিমল মাহাতো এটা কেউ নয়, শান্তি মাহাতোর এত জমি আছে, এত বাঁধ আছে, কুর্মী এসটি না হলেও কিছু হবে নাই। আর আমাদের সুনপুরি বাবু নিজে হাই স্কুলের মাস্টার ছিল, ওয়ারও কিছু হবে নাই।
তাহলে আপনি আপনি কি করে বাঁচছেন? এই বাঁচার তাগিদে ওনারা কিন্তু প্রচার করতে, আপনাকে বুঝতে হবে যে এই প্রচারের সঙ্গ দিতে হবে। আমরা তো ডেলি বলি 75 বছর ভোট হয়েছে, আমরা কোনোদিন তো বলিনি যে এরাকে ভোট দিতে বলেছি। তৃণমূল বলেছে, সিপিএম বলেছে, কংগ্রেস বলেছে, ওদের সঙ্গে আমরা ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় এই স্লোগান আমরা দিয়েছি। আমরা তো কোনোদিন জয় গ্রাম স্লোগান হবে তো ভাবিছিলাম? কোনদিন ভাবিছিল যে ভোটের ময়দানে আমাদেরকে জয় গ্রাম স্লোগান দিয়ে ভোটে নামতে হবে? কিছু ভাবিছিলাম? আমাদের দেবতা, আমাদের ঠাকুর, এই ঠাকুর আমাদের ব্যবসায়িক ভাবে কোনদিন আমরা নামাই নেই, নামান দিল। এই ঠাকুর আমার কখন ব্যবহার করেছিল? যখন কোন মা, যে মাটা ডেলিভারির সময় প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, যখন এলাকায় হসপিটাল থাকে নাই, তখন ওই প্রসব যন্ত্রণার মাটাকে উদ্ধার করার জন্য আমার ঠাকুয়া গোরাম খানে দিয়ে মানত করেছিল, দেখমা গোরাম বুড়ি, যদি আমার বৌমাটা সুস্থ ভাবে বাচ্চাটাকে প্রসব করতে পারে, আমার নাতি বা নাতিনাটা যদি সুস্থ থাকে, আমার বৌমা যদি সুস্থ থাকে, তোকে এক মূল পূজা দিব। সেই জন্য আমার গোরাম ঠাকুর ছিল। আজ আমার এই গোরাম ঠাকুরকে ভোটের কাজে উদ্ধার করতে হচ্ছে, ওই ঠাকুরকে ডাকতে হচ্ছে কেন? দেখমা গোরাম বুড়ি এই জাতকে আজ 75 বছর ধরে রাজনৈতিক চক্রান্তকারীরা চক্রান্ত করে আজ নিষ্পেষিত করে এই জাতকে নিপীড়িত করে শোষণ বঞ্চিত করছে, সেই জাতকে উদ্ধার করতে আজ আমরা গোরাম ঠাকুরের শরণাপন্ন হচ্ছি। উদ্ধার করতে হবে এই জাতকে। কিসের উদ্ধার? এই পাহাড়গুলোকে উদ্ধার করতে হবে, যে পাহাড়গুলো এই সুজয় ব্যানার্জির নেতৃত্বে টুকরা টুকরা করে এই পাথরগুলোকে লুটপাট করছে। এই বিএলআররা, এই ডিএফওরা আমার এই জঙ্গলকে তছনছ করে এই অক্সিজেনের ঘাটতি করছে। যে শান্তিরাম মাহাতোরা আজ প্রাইমারি মাস্টার গুলাকে চুরি করছে, যে শান্তিরাম মাহাতোরা আজ হাই স্কুলের মাস্টারকে চুরি করে কলিকাতার হাতে তুলে দিচ্ছে, আর আমাদের এলাকার বেকার ছাগুলো হায় হতাশায় তাচ্ছিল্যে মদ খাইয়ে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে আজ 42 বছরের ছোট ছোট দুধ গুলাকে বিধবা করছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে শুধু মদের দোকান বানাচ্ছে। এর হাত থেকে সমাজকে বাঁচাতে গেলে ওই জয় গোরামের আমরা শরণাপন্ন হচ্ছি। দেখমা গোরাম বুড়ি এই এলাকাকে বাঁচা, এই এলাকাকে বাঁচাইতে গেলে ওই শান্তিরাম, ওই জ্যোতির্ময়, ওই সুজয় ব্যানার্জির হাত থেকে এলাকাকে বাঁচাইতে হবে, এই পাহাড়কে বাঁচাইতে হবে। কেন আজ বালির দাম 3000 টাকা দিব? কেন আজ পাথরের দাম 1 টাকার পাথরে 8000 টাকা দিব? আমার বালি, আমার পাথর, তার বিনিময়ে টাকাটা লুটে ফুটে নিয়ে যাবে কলিকাতায়, আর কলিকাতায় ফ্লাইওভারের পর ফ্লাইওভার হবে। আর স্বাধীনতার 76 বছর পরে আজ আমি দেখতে পেলাম এক পাকবিড়িয়া গ্রামে এই প্রথম ঢালাই রাস্তা হলো, তাই তো? তার যে রাস্তা ছিল কুঞ্চা থেকে খানা খন্দর ভরে ছিল, আজ পাকবিড়িয়ায় 76 বছর পরে, স্বাধীনতার 76 বছর পরে, আর আমরা ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বলছি। আর আমাদের এই বুদ্ধ মূর্তি, এই জৈন মন্দির আজ অবহেলায় অবহেলিত হচ্ছে। কোথায় ছিল সেদিন জয় শ্রীরাম? ছিল? কোথায় ছিল সেদিন ওই হরিনাম? ছিল? কোথায় ছিল মা দুর্গার সেই ত্রিশূল হাতে? ছিল? কোন দিন দাদা ছিল নাই। আমাদেরকে আমাদের এলাকার সংস্কৃতি, এলাকার ধর্মই আমাদেরকে আগুয়ায় রেখেছিল। মায়ের আচলে আমার সেই গোরাম ঠাকুর, আমার সেই গোরামে ঠাকুর, আমার সেই গুহার পূজার ঠাকুর, তারা আমাদেরকে আলিঙ্গন করে রেখেছিল। আজ সেই মা দুর্গা যাদেরকে ত্রিশূল বিদ্ধ করছে, সেই লোকটাও কিন্তু আমার এই লোক। তাদের হাতে আপনি সারা জীবনটা দিবেন,
জৈন মন্দিরে আজ ধূপ ধুনা দিয়ে নিজের জীবনটা অতিবাহিত করিবেন, এই সিদ্ধান্তটা কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনি যদি মনে করেন মা দুর্গা আপনার উপকার করিবে, জয় শ্রীরাম আপনার উপকার করিবে, এই হনু মন্দির আপনার উপকার করিবে, আপনি পূজা করুন, উপাসনা করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনার জাতি, এই জাতির যে ঐতিহ্য, আজ মাহাতো ঘর মানে একটা গুপ্ত গর্বে ফুলে উঠে। আর যখন এই হলুদ গামছাটা নিয়ে আজকে আমরা পঞ্চার বাজারে ঘুরি, তখন ওই আইসি অফিসারটাও রাস্তা দেখায় দেয়, দাদা এই সোজা যান। কিন্তু এক সময় মাহাতো মানে নাচ শিখতেছ, মুন্টা স্কুলে ভর্তি নিয়ে যে সমস্ত ছাত্রগুলো পড়াশোনা করছিল, মাহাতো মানে প্রথম বেঞ্চে স্থান পায় নাই। হয়তো আজ মাহাতো মানে গর্ব, মাহাতো মানে অহংকার। আজ এই মানে আপনার পুঞ্চা থেকে দিল্লি পর্যন্ত মাহাতো মানে একটা অহংকার। এই অহংকারকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাইলে অজিত মাহাতোকে ভোট দিতে হবে। আর যদি কানাপানিটাকে প্রতিষ্ঠা করতে চান, তাইলে ওই নেপাল মাহাতোকে, তাইলে ওই জ্যোতির্ময় মাহাতোকে, তাইলে শান্তি মাহাতোকে আপনারা ভোট দেবেন, কোনো আপত্তি নেই। তাকে ভোট দিবেন, কানাপানিটাকে নজে ইন পর মকর বাংলা জিতিয়া ছাতা টুসু ভাদু কানা সারা ঝুমুর মানে কি বলে বাজিরাত, এইগুলাকে যারা অন্তর দিয়ে ভালোবাসে, শান্তিরাম মাহাতোর কাছে যদি একটা বাইজি নাচ হয়, ও থাকবে। একটা কালা লোহাই যদি হয়, বলছি যে ছোট লোকের, আরে ভাই কালা ছিল বলে পুরুলিয়ার জমিগুলো আজকে উর্বর হয়েছে, বুঝছেন? কালা যদি না থাকতো 2 বিঘার ওই জমিটা থাকতো, 4 টিকর হয়ে যেত, আজ ডাক্তারের চাষ হতো। এরা কি বুঝে কালার মনে? বড় ওরা কি বুঝে? শান্তিরাম মাহাতোরা কি বুঝে? নেপাল মাহাতো কি বুঝে? জ্যোতির্ময় মাহাতো কি বুঝে? ও তো আরো কাজী বদল খায় নিজের গ্লেজকে বাড়ায়। অজিত মাহাতো প্রথম দিন যেদিন ঘোষণা হয়েছে, গ্রামের পর গ্রাম হাঁটে চলেছে। আমি পরিমল ভাই একদিন একটা গ্রামে গেছিল, 4টা গ্রামকে হাঁটার পর আমরা থকিয়ে গেলাম। পরিমল ভাই বলছে আর আমি যেতে লাগবো। 5টা পুড়িয়ে ভোকে আমাদের চুরি চুরি করছে। তখন অজিত মাহাতো তাও জোর হাত করে প্রত্যেকটা ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে নিজের সংস্কৃতির কথা বলছে। ভোট দেন না দেন কোনো অসুবিধা নাই, কিন্তু বলছে এই পুরুলিয়াকে যদি বাঁচাতে চান তো অজিত মাহাতোকে ভোট দেন। কেন বলছে? আজ 25,000 চাকরি প্রমাণ হয়ে গেছে। মমতা ব্যানার্জি ঘুষ নিয়ে চাকরিগুলো দিয়েছে, আজ প্রমাণ। যদি অজিত মাহাতো বলেছিল ডিআই অফিস পুরুলিয়ায় ঘেরাও করে রেখেছিল, বলছে এই যে পুরুলিয়ার প্রাইমারি মাস্টার গুলা পূর্ব মেদিনীপুরে বিক্রি হয়েছে, তার জন্য দায়ী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি সেদিন কিন্তু চুপ ছিল। আর শুভেন্দু অধিকারী বিজেপি চলে গেল। মমতা ব্যানার্জি বলছে যত যা পুরুলিয়ার চাকরি বিক্রি করেছে, তার বিক্রি করার টাকাটা নিয়েছে শুভেন্দু অধিকারী। কিন্তু অজিত মাহাতো 7 বছর আগে বলেছিল, সেদিন মমতা ব্যানার্জি কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, কোনো পদক্ষেপ নেয় নাই। সেদিন যদি শুভেন্দুর বিরুদ্ধে মানে পদক্ষেপ নিত, তো আজ পুরুলিয়ার চাকরি কিন্তু বিক্রি হতো নেই দাদা। তাইলে নেতাটাকে শান্তিরাম মাহাতো সেদিন চুপচাপ ছিল, পিছন দিকে হাত ভাঙা নিয়েছে। ছিল না যেদিন পুরুলিয়া ডিপিএসসি কে হরণ করে নিয়ে গেল কলকাতায় পার্থ চ্যাটার্জি, যেদিন বাঁকুড়ার আমাদের যে এসএসসি ভবন ছিল, রিজিওনাল এসএসসি, সেই এসএসসি থেকে ভাগিয়ে নিয়ে গেল কলকাতা, সেদিন মমতা ব্যানার্জি কি ভাবিল যে পার্থ চ্যাটার্জি হয়তো স্বচ্ছ নিয়োগ করবে, কিন্তু পার্থ হচ্ছে সবচেয়ে বড় ঘুষখোরের নাম। তৃণমূলের সবচেয়ে বড় ঘুষখোরের নাম হচ্ছে পার্থ চ্যাটার্জি। মমতা ব্যানার্জি সেদিন ভাবা উচিত ছিল যে পার্থ আজ 80 বছরের যুবক, কেনে 18 বছর 16 বছরের কচি কচি মেয়েদেরকে ওর সঙ্গী করে রাখছে, ওদের ঘরে কোটি কোটি টাকা জমা হচ্ছে, আর আমাদের মা কাকিদেরকে সে কুকুর
500 টাকা করে ছুটি ছুটি দিচ্ছিল, লক্ষ্মী ভান্ডার দাম দিচ্ছিল, লুটে নিয়ে যাচ্ছে। আপনার একটা চকলেটের দাম 1 টাকা, সেই 1 টাকা চকলেটের 20 পয়সা আপনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন। আপনি যে পেট্রোলটা কিনতে গেছেন, সেই পেট্রোলের 22.5 টাকা 1 লিটারে মমতাকে দিচ্ছেন। 1 লিটার পেট্রোলে 22.5 টাকা নরেন্দ্র মোদীকে দিচ্ছেন। যে গ্যাসটা 1200 টাকায় কিনছেন, সেই গ্যাসটা মমতা ব্যানার্জিকে আপনি 200 টাকা ট্যাক্স দিচ্ছেন। মমতা ব্যানার্জি কোনদিন বলেছে যে আমার ট্যাক্সটা বাদ দিয়ে দেবো? বলেছে? পেট্রোলে শেষ যে 22.5 টাকা আমাদের রাজ্য সরকার নেই, সেই শেষটা কোনদিন ছাড় দেবো বলেছে? আজ ভারতবর্ষে সব রাজ্যের থেকে বেশি দাম হচ্ছে ইলেকট্রিক বিল। জানেন আপনার 1 ইউনিট ইলেকট্রিক মানে বিদ্যুতের বিল হচ্ছে 7 টাকা। গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি দাম হচ্ছে ইলেকট্রিক বিল হচ্ছে পশ্চিমবঙ্গে। কেন কেন বিলটার দাম বেশি? নয়, মমতা ব্যানার্জি টেন্ডার দিয়েছিল 2021 সালে। এই 21 সালে এই ভোটে জিতানোর জন্য যে দায়িত্বটা নিয়েছিল, সেই দায়িত্বটা নিয়েছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টে, যে এখন সরবরাহ করে। ভোটে জিতানোর যতটা খরচ এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট নিয়েছিল। ও বলেছিল যে ভোটে জিতার পরে আমি যদি ক্ষমতায় আসি, তুই ইচ্ছা মতো ইলেকট্রিক বিল বাড়াবি। আজ আপনার ঘরে একটা মিটার, যে মিটারটা সর্বোচ্চ দাম 500 টাকা, সেই 500 টাকা মিটারটা আপনার ইলেকট্রিক পুড়ে বিদ্যুৎ লাইট জ্বলে। আপনার ঘরে টাকা আছে, আর মমতা ব্যানার্জি বছরের পর বছর, মাসের পর মাস ওই ইলেকট্রিক মিটারটার ভাড়া ওই 50 টাকা দিলে। ভাবুন ভাবুন, আপনার যদি 10 বছর কারেন্ট আছে, তাহলে 10 বছর যদি 50 টাকা করে আপনি ভাড়া দেন, তাহলে আপনার 1 বছর কত হয়? 600 টাকা। 10 বছর মানে 6000 টাকা। তো মিটারটা কত দাম? মমতা ব্যানার্জি 6000 টাকা ভাড়া দিয়েছে। আমি বলছি যে ইলেকট্রিক বিল আপনি তো আর আমাকে ফ্রি দিচ্ছেন। আমি যখন স্কুল যাই, ফ্রি পড়ি, ইলেকট্রিক বিলটা তো আপনি পয়সা দিচ্ছেন, ব্যবসা করছেন। তো আমার জমি তো আপনার ইলেকট্রিক বিল একটা আছে। আচ্ছা, আপনাকে কেন ফ্রি আমি ইলেকট্রিক বিল একটা গাড়ি দেবো? আমার জন্য এতটা তো ধান লাগানো বন্ধ হয় না? তাইলে আমরাও এই করে বলবো, আপনি ব্যবসা করছেন, ইলেকট্রিক দিচ্ছেন, আপনি তো আমাকে ফ্রি দিচ্ছেন। আপনাকে ফ্রি জমি দিয়েছিল, তো আর তো আমরা ফ্রি দিব না। যত যা প্লেয়ার আছে আমরা তো ভাড়া নেবো, নেবো। তুই ব্যবসা করছো, আমি আমার জমিটা তোকে কেন দেবো ফ্রি? তাহলে আমরাও যত যা প্লেয়ার আছে ওই প্লেয়ারের ভাড়ার জন্য আন্দোলন করবো। জানো, ইলেকট্রিক ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি ইন্টারেস্ট। আপনার মনে করুন ইলেকট্রিক বিল আছে 20,000 টাকা, হয়তো 2 বছর দেন না, 20,000 টাকা বিল হয়ে গেছে। এই 20,000 টাকা আজকে পেমেন্ট করুন, আজকে, কালকে আপনার আরো 20,000 টাকা বিল আছে সুদ হিসাবে। তো আমাদের ভারতবর্ষে তো সুদের কারবারটা নিয়ন্ত্রণ করে আরবিআই। ভারতবর্ষের সুদের কে কত সুদ নিবে সেটা আরবিআই নিয়ন্ত্রণ করে। তো ইলেকট্রিক ডিপার্টমেন্টে কত পার্সেন্ট দাদা বছরে সুদ? কত পার্সেন্ট সুদ? এইগুলো চুরি করছে, চুরি করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তার প্রতিবাদ কিন্তু আপনাকে ঘরে ঘরে করতে হবে, তবে আপনি বাঁচবেন। আর এর প্রতিবাদে সুদটা এখন থেকে চড়াইছে। আর আপনি যদি ওই শান্তিরাম মাহাতোকে ভোট দেন, কে করবেন? আপনার প্রতিবাদ কে করবেন? আপনি গাইতে চাইতে থাকুন, বাড়িতে থাকুন, বালি 2000 টাকা কেউ বলবে না। তাই আমি অনুরোধ করিব যে অজিত মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এবং দিল্লিতে কাঁপাবে অজিত মাহাতো, আর কলিকাতায়ও কাঁপাবো এই নন্দী ভিন্দিরে। আমাদের এই বিতর্ক করছেন, কলিকাতার ওই হুগলি নদী থেকেও আমরা জোয়ার ভাটা হয়, আমরা ভাটার দিনে জোয়ার করে দিব। ভাটার সময় দীপক মাহাতো ইয়াদ দেখছেন গদিকে, ঝাঁপায় আমরা জোয়ার ভাটাটাকে পাল্টান দিব। এই জন্য অজিত মাহাতোকে ভোট দিতে হবে। আর যদি ভোট না দেন দাদা, আমাদের ওই কানাপাড়িকে ভোট দেন, তাইলে আসি করে ওই ঝাঁপিয়ে ঢুকবেন। তাই তো? তাই সবাইকে অনুরোধ করছি, আগামী 25 তারিখ 25শে মে
দমেরও সকাল সকাল এখন আমরা প্রতীক পাইনি, প্রতীকটা কবে পাবো? যেদিন নির্দলের নমিনেশনের লাস্ট ডেট হবে উইথড্র, সেদিন আমরা প্রতীকটা পাবো। 3টা প্রতীক দিতে হয়, যারা নির্বাচনে টুকটাক অংশগ্রহণ করেছেন সবাই জানেন। 3টা প্রতীকের মধ্যে একটা আমরা নিশ্চিত করলে সেই প্রতীকটা আমরা প্রত্যেকটা দেয়ালে আঁকিয়ে দিব। তাই মা কাকিদেরকে বলিব, গজন আছেন আপনারা মিটিং করুন প্রত্যেক দিন, এবং মহিলা পুরুষকে বুঝান যে অজিত মহাদেবকে ভোট না দিলে আমাদের ওই ইলেকট্রিক বিলও করবে নাই, বালির দামও করবে নাই, আর এই যে 76 বছর পরে রাস্তা প্রথম হইল এই রাস্তাটাও টিকবে নাই। তাই অজিত মহাদেবকে ভোট দিয়ে বিপুল ভাবে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আর 3 তারিখ শুনুন, কালকে নেপাল মাহাতো সেই সিপিএম কে দিয়ে তুমি মিছিল করে বলছে আমি জিতেই গেছি, দেখে যাবে কাল পুরুলিয়া। তো আমরা কুর্মীরা 3 তারিখে নমিনেশন দিব, জানেন? এই 3 তারিখের নমিনেশন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ওদের সবাইকে পদদলিত করে দেবো। এত লোক করবে, পুরুলিয়া অক্সিজেন ঘাটতি হয়ে যাবে, জানেন? ঝাড়গ্রামে দেখেছেন না? হ্যাঁ, তাহলে অক্সিজেন ঘাটতি করে দেবো আমরা পুরুলিয়া। তাই 3 তারিখে প্রত্যেকটা গা থেকে যেখানে ছৌ নাচ আছে সেই ছৌ নাচের দল নিয়ে যাবে, যেখানে যাওয়ার আছে টিম আছে সেইগুলোকে নিয়ে যাবে। আমাদের তো পয়সা নেই, ওদের জমের পয়সা, ওরা লুটারির পয়সা পায়, ওষুধের পয়সা পায়, আর আমাদের পয়সা নেই, নিজেরা চাঁদা করে করি, তাই তো? তাইলে ওই নিজেদেরকে চাঁদা করে ছৌ নাচের দল, এখানে গায়ে তো ছৌ নাচ আছে, এই ছৌ নাচের মোড়া করে সবাই অজিত মাহাতোর সমর্থনে 3 তারিখে মিছিল করব। তাই সবাই যাবেন তো? সবাইকে যাওয়ার অনুরোধ রাখে আমরা আরো 3টা মিটিং করবো। এখন রাত আমাদের দিনের বেলায় তো দমেরও, তাহলে সারা রাত মিটিং করব। এই আবেদন, এই নিবেদন রাখে সবাইকে ঘর নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরাম, সবাইকে ধন্যবাদ।